সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু। অগ্রাধিকার পাবে আওয়ামী লীগের আমলে নির্যাতিতরা। ব্যয়ের বড় খাত মেগা প্রকল্প হয় বিনিয়োগের সুফল পায়নি দেশ। সংসদে অর্থমন্ত্রী পুঁজিবাজারকে বহুমাত্রিক করতে চায় সরকার। নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, ধরাছোঁয়ার বাইরে ইলিশ, সবজি ও তেলের দামে ঊর্ধ্বগতি, বাড়ছে অসন্তোষ। লেবু আর শশা ছাড়া সবটা সবজির দামই 10 টাকা 20 টাকা বাড়তি। সামনে পয়লা বৈশাখ উপলক্ষে আমদানি খুবই কম, যে কারণে দামটা একটু বেশি যাচ্ছে। চারুকলায় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার কর্মযজ্ঞ। রঙের গন্ধ আর তুলির আঁচড়ে নতুন বছরের গল্প বলার আয়োজন। এবং লেবাননে হামলা থামাবে না ইসরায়েল, আলোচনায় বসতে চান নেতানিয়াহু। ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র সংলাপের প্রস্তুতি। স্বাগত এখন ঢাকায়, সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করেছে বিএনপি। দলের যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এই কর্মসূচির উদ্বোধন করেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রুহুল কবির রিজভী বলেন, যারা আওয়ামী লীগের দুঃশাসনের কবলে পড়ে নির্যাতনের শিকার হয়েছেন তাদের মধ্য থেকে সংরক্ষিত নারী সংসদ সদস্য বেছে নেবে। আরও বলেন, নিপীড়ন, নির্যাতন, কারাবরণ সবই সহ্য করতে হয়েছে বিএনপির নারী নেত্রীদের। সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন দলের মনোনয়ন বোর্ড। ফর্মের দাম নির্ধারণ করা হয়েছে 50,000 টাকা। দলের যে পার্লামেন্টারি বোর্ড, সেই বোর্ড সিদ্ধান্ত নেবেন সব কিছু বিবেচনা করেই, অর্থাৎ আপনাদের আন্দোলনের ভূমিকা, বিগত 16 বছরের আন্দোলনের ভূমিকা, 17 বছরের আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য সমস্ত যে যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন। মনোনয়নপত্র বিতরণের খবর জানাতে পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন জাহিদ হাসান। জাহিদ, মনোনয়নপত্র বিতরণের কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রি সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরপরই বিএনপির পক্ষ থেকে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে মনোনয়নপত্র ফরম বিতরণ এবং জমাদান কার্যক্রম শুরু করেছেন। সকালে উদ্বোধন করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, এবং তিনি একই সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং দেশের বিভিন্ন এলাকা থেকে এই বিএনপির যারা মহিলা দলের নেত্রী রয়েছেন, বিভিন্ন যুব দলের নেত্রী রয়েছেন, তারা এসেছেন এবং তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন, বিশেষ করে পেশাজীবী যারা রয়েছেন, কণ্ঠশিল্পী যারা রয়েছেন বা যারা চিত্র জগতে রয়েছেন, এরকম অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ করছেন। নারী যারা বিভিন্ন সময় বিএনপি রাজনীতির সঙ্গে যারা জড়িত রয়েছেন, পারিবারিকভাবে যারা বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন, তারা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে সকাল থেকেই মনোনয়নপত্র সংগ্রহ করছেন এবং 3 দিন মনোনয়নপত্র জমাদান এবং সংগ্রহ চলবে। এবং একই সঙ্গে এবারে মনোনয়নপত্র বিতরণের যে দাম ধরা হয়েছে, মনোনয়নপত্রের দাম ধরা হয়েছে 50,000 টাকা। 50,000 টাকা দলীয় ফান্ডে জমা দিয়ে তারা এই মনোনয়নপত্র সংগ্রহ করবেন। এবং যারা রুহুল কবির রিজভী বলেছেন যে মনোনয়ন বোর্ডের যে সিদ্ধান্ত, সেটি দলের সকল নেতা যারা রয়েছেন, নেত্রী যারা রয়েছেন, তাদেরকে মেনে নিতে হবে। 36টি আসন পাবে বিএনপি জাতীয় সংসদে। তারা যে সাধারণ নির্বাচনে জয়লাভ করেছে 212টি আসনে, সেই অনুপাতে 36টি সংরক্ষিত নারী আসনে বিএনপি এমপি বানাতে পারবেন তাদের দলের থেকে। সেই
লক্ষ্যেই তারা মনোনয়নপত্র বিতরণ করা শুরু করছেন এবং জমাদান সংগ্রহ চলছে। দলের কেন্দ্রীয় কার্যালয় যে নয়াপল্টন, সেখানে সকাল থেকেই বিভিন্ন যে নেত্রীরা রয়েছেন বিভিন্ন জেলার, বিভিন্ন উপজেলার, ইভেন যারা ঢাকার রাজনীতি করেন এবং কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন, এরকম নারী নেত্রীদের উপস্থিতিতে মুখরিত এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। এবং তারা দলের যে দপ্তর বিভাগ রয়েছে, সেই দপ্তর সেল রয়েছে, সেখান থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। অনেকে আজকেই জমা দিয়ে যাচ্ছেন এবং 3 দিনের মধ্যে সংগ্রহ এবং জমাদান কর্মসূচি চলবে। এটি দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি জানিয়েছেন গণমাধ্যমে কিছুক্ষণ আগে। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে দলের কাছে তার যে প্রত্যাশা, যে যারা দীর্ঘ সময় আওয়ামী লীগের 17 বছরের শাসনামলে যারা জেল জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছেন, নানা সময় যারা কারাগারে ছিলেন, তাদেরকে মূল্যায়ন করার ব্যাপারে দলের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। যারা এখানে এসেছেন মনোনয়নপত্র সংগ্রহ করতে, তাদেরও প্রত্যাশা যে দল ত্যাগী নির্যাতিত যারা রয়েছেন, বিভিন্ন সময় দলের দুঃসময় যারা সামনের সারিতে ছিলেন, তাদেরকেই দল বেছে নেবে সংরক্ষিত আসনে। এটি দলের নারী নেত্রীদের প্রত্যাশা। রাত্রি মনোনয়নপত্র বিতরণের খবর জানাতে পল্টন থেকে যুক্ত ছিলেন জাহিদ হাসান। ব্যয়ের বড় খাত মেগা প্রকল্প হয়, জনগণ বিনিয়োগের সুফল পায়নি। আর রাজস্ব আদায়ের চেয়ে ব্যয় বেশি হয়, বাজেট ঘাটতি দেখা গেছে। সকালে জাতীয় সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আরও বলেন, উন্নয়নের সুফল যেন প্রতিটি নাগরিক পায়, সেই লক্ষ্যে সৃজনশীল বিষয়গুলোকে অর্থনীতির মূলধারার সাথে সম্পৃক্ত করে 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করাই এই সরকারের লক্ষ্য। বিগত সরকারের সময়ে রাজস্ব আহরণ ব্যবস্থায় কাঙ্ক্ষিত অগ্রগতি পরিলক্ষিত হয়নি। রাজস্ব আদায় বৃদ্ধির চেয়ে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বাজেট ঘাটতি কমানো যাচ্ছে না। মাননীয় স্পিকার, প্রকল্প ছিল অতি মূল্যায়িত এবং এগুলির সম্ভাব্যতা যাচাই ও বেশিরভাগ ক্ষেত্রে সঠিকভাবে করা হয়নি। বিগত সরকারের আমলে বাস্তবায়িত মেগা প্রকল্পগুলো এই ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ্য। ফলশ্রুতিতে জনগণ সেই বিনিয়োগের প্রত্যাশিত সুফল ভোগ করতে পারেন। সাপ্তাহিক ছুটির দিনে বেড়েছে মাছের দাম। প্রকারভেদে মাছের দাম বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে যুক্ত হচ্ছেন রাব্বি আল রাহিদ। রাব্বি, সকাল থেকে আপনি বিভিন্ন বাজার ঘুরে ঘুরে দেখছেন। পহেলা বৈশাখ ঘিরে ইলিশ মাছ সহ অন্যান্য মাছের সরবরাহ, দরদাম নিয়ে বিস্তারিত জানাবেন। রাত্রি দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর মোহাম্মদপুরে, এবং মোহাম্মদপুরের কিছুক্ষণ আগে আমরা টাউন হলে এবং কৃষি মার্কেট, দুটো মার্কেটই দেখেছি। এখন আমি রয়েছি রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, এবং এই মার্কেটে মাছের যে বাজার সেটি যদি বলি তাহলে কারওয়ান বাজার বা যাত্রাবাড়ির তুলনায় এই মার্কেটের মাছের দরদামে অনেকটাই তফাৎ রয়েছে এবং এটি উঠানামা করে। বিশেষ করে এই বাজারগুলোতে কারওয়ান বাজার থেকে যেই পাইকারি মাছগুলো খুচরা বাজারে, মানে কারওয়ান বাজারের খুচরা বাজারে আসে, এবং রাজধানী কৃষি মার্কেটের মাছগুলো যে পাইকারি বাজার থেকে আসে বা রাজধানীর টাউন হলের যে মাছগুলো যে পাইকারি বাজার থেকে আসে, এগুলো আসলে এক জায়গায় না, যার কারণে আসলে মাছের এই দরদামে অনেকটা ওঠানামা করে। আর কিছু ক্ষেত্রে মানে সারা দেশ থেকেই সরাসরি খুচরা বাজারে মাছ চলে আসে, যার কারণে মাছের দাম কিছু ক্ষেত্রে কম হয়। আবার কিছু ক্ষেত্রে পাইকারি বাজার হয়ে আবার খুচরা বাজারে আসতেছে, যার কারণে মাছের দাম কিছুটা বেশি হয়। এবং আমি যদি আপনাকে আজকে পহেলা বৈশাখ উপলক্ষে, আগামী 14 তারিখে পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশ মাছের যে বাজার সেটি যদি আমি আপনাকে বলি, তাহলে ইলিশ মাছ একেবারে যেটি ছোট, বিশেষ করে 300 গ্রামের যে ইলিশটি রয়েছে, 300 থেকে 400 গ্রাম, সেটি 1300 থেকে 1400 টাকার মধ্যে, এবং 700 গ্রামের উপরে যে ইলিশটি রয়েছে সেই ইলিশটি মোটামুটি 1800 টাকা, 1700 থেকে 1800 টাকার মধ্যে। এছাড়া 1000 এবং এছাড়া 1 কেজির উপরে যে ইলিশটি রয়েছে সেটি 2200 থেকে 2500 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া অন্য যেসব মাছ রয়েছে সেসব মাছের মধ্যে কাতল মাছের কথা যদি বলি, তাহলে এই মাছটি রাজধানীর যাত্রাবাড়িতে বিক্রি হচ্ছিল 600 টাকা কেজি দরে, এবং এটি ছিল পাইকারি বাজার। কিন্তু সেই মাছটি আবার রাজধানী কৃষি মার্কেটে বিক্রি হচ্ছে 500, 550 এইরকম কেজি দরে, আবার কারওয়ান বাজারে বিক্রি হচ্ছে 600 টাকা। আসলে মাছের দরদামগুলো এইভাবেই উঠানামা করছে। সঠিকভাবে আসলে নির্ণয় করা যাচ্ছে না কোন মার্কেটে মাছের দাম আসলে কেমন, অথবা এটি আসলেই বেড়েছে কিনা, এটা আসলে কমেছে কিনা। এবং অন্যান্য যেসব মাছ রয়েছে সেসব মাছের কথা যদি আমি আপনাকে বলি,
ট্যাংরা মাছ রয়েছে এবং পাশাপাশি রূপচাঁদা মাছ রয়েছে, মাগুর রয়েছে, কই রয়েছে। এছাড়া আরও যেসব মাছ রয়েছে এই মাছগুলোর কথা যদি আপনাকে বলি তাহলে এই মাছগুলোর দামও অনেক ক্ষেত্রে উঠানামা করছে। কিছু মাছের দাম 50 টাকা কমেছে, কিছু মাছের দাম 50 টাকা বেড়েছে। এইভাবেই 50 থেকে 100 টাকার মধ্যেই মাছের দাম ওঠানামা করছে। রাজধানীর কৃষি মার্কেট থেকে এই ছিল সর্বশেষ মাছের বাজার পরিস্থিতি। বাজার পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন রাব্বি আল রাহিদ। চট্টগ্রামের বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে খোলা ভোজ্য তেলের দাম। সয়াবিন, পাম ও সুপার অয়েল লিটার প্রতি বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। এছাড়া চাহিদা মতো মিলছে না বোতলজাত তেল। এ নিয়ে আরও জানাতে নগরীর কাজীর দেউরি বাজার থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, দাম বাড়ার কারণ হিসেবে কি বলছেন আসলে বিক্রেতারা? যুদ্ধ বা বিশ্ববাজারের প্রভাব পড়েছে চট্টগ্রামের তেলের বাজারেও। বিশেষ করে আমরা দেখছি যে বোতলজাত তেলের সংকট যেমন আছে, তেমনি খোলা যেই ভোজ্য তেলগুলো আছে সেগুলোর দামেও কিন্তু প্রভাব দেখা যাচ্ছে। আমরা দেখেছি গত এক সপ্তাহের ব্যবধানে যেটি খোলা পাম অয়েল আছে, সয়াবিন অয়েল আছে এবং সুপার অয়েল আছে, সেগুলো কিন্তু 10 থেকে 15 টাকা বেড়েছে বলে বলছেন কেজি প্রতি যারা দোকানে আছেন। এবং আমরা দেখেছি চট্টগ্রামের বিভিন্ন বাজারে খোলা তেলগুলো বিক্রি হচ্ছে গত সপ্তাহের তুলনায় 10 থেকে 15 টাকা বেশি। এবং বোতলজাত তেলের ক্ষেত্রে দাম আগের দামে আছে, তবে যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে বোতলজাত তেল পেতে তাদের অনেক বেশি বেগ পেতে হচ্ছে। বিশেষ করে ঈদের পর থেকে যে কোম্পানিগুলো আছে বা সরবরাহকারী প্রতিষ্ঠান আছে তারা কিন্তু সেভাবে তেল দিতে পারছে না। এবং যারা তেল পাচ্ছেন মূলত তারা কিন্তু বিভিন্ন রেশনিং সিস্টেম বা অন্য পণ্য কিনে এক্ষেত্রে তেল পাওয়ার একটি সুবিধা তারা পাচ্ছেন। কিন্তু পুরো বাজার জুড়েই যেটি দেখছি যে আসলে তেলের সংকট আছে, বিশেষ করে বোতলজাত তেল। আর খোলা তেলের ক্ষেত্রে যেটি পাম অয়েল সেটি বিক্রি হচ্ছে 175 থেকে 78 টাকায় কেজি প্রতি, এবং সয়াবিন বিক্রি হচ্ছে 205 টাকায় এবং সুপার অয়েল বিক্রি হচ্ছে 185 টাকায়। গত সপ্তাহে ব্যবধানে এটি বেড়েছে। এবং যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে মূলত যুদ্ধের বাজারের প্রভাব, জাহাজের যেই ভাড়া সেই সব বিষয় বৃদ্ধি পাওয়ার কারণেই এই ধরনের প্রভাব বাজারে পড়ছে। তবে খোলা তেলের ক্ষেত্রে যেটি হয় আসলে সাধারণত এই তেলের যারা ক্রেতা আছেন সেগুলো হচ্ছে মূলত চট্টগ্রামে যে হোটেল রেস্তোরাঁগুলো আছে সেগুলো কিন্তু সেখানেই ব্যবহৃত হয়। এবং সেই তেলের দাম যদি দীর্ঘ সময় বাড়তে থাকে সেটির প্রভাব গিয়ে পড়ে খাবারের দামে, অর্থাৎ এই তেলের দাম কিন্তু প্রভাব ফেলতে পারে। তবে কিছু কিছু ব্যবসায়ী বলছেন যে আসলে গত 2-1 দিন ধরে আন্তর্জাতিক বাজারে সেই খোলা তেলের দাম কিন্তু কমতে শুরু করেছে এবং যেটির প্রভাব হয়তো আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বাজারে পড়বে। তবে সয়াবিন তেলের ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে যে সয়াবিন তেলের দাম বাড়ানোর যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনার বিষয়ে বিক্রেতারা বলছেন যে যদি দাম বাড়ানো হয় তারপরও যাতে সরবরাহটা নিশ্চিত করা হয়, কারণ তারা কিন্তু আসলে তেল চেয়ে তেল পাচ্ছেন না। সুতরাং বাজারে তেলের একটি সংকট যেমন আছে বোতলজাত তেলে, তেমনি দামের ব্যাপারে আসলে প্রভাব দেখা যাচ্ছে। বাজার পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন ফয়সাল করিম। প্রতি বছরের মতো এবারও পহেলা বৈশাখের শোভাযাত্রা ঘিরে প্রস্তুতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। 2026 সালের আয়োজনে থাকছে বেশ কিছু নতুনত্ব ও ব্যতিক্রমী উদ্যোগ। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে 1433 বঙ্গাব্দ বরণে চলছে নানামুখী প্রস্তুতি। এ নিয়ে আরও জানাতে চারুকলা থেকে যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান পুলক। চারুকলায় মোটিফ তৈরিতে শিল্পীদের ব্যস্ততা এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন? রাত্রি সকাল থেকে আমরা এখানে এসেছি এবং দেখেছি চারুকলার যে প্রাঙ্গণটি এটি কিন্তু পুরোপুরি একদম যারা শিল্পীরা রয়েছেন সে সব পুরোপুরি মিলেমিশে একাকার। তারা কিন্তু এখন একটা ব্যস্ত সময় কাটাচ্ছেন। যে বিভিন্ন ধরনের তাদের যে জল রঙের যে তুলি রয়েছে সেই ছোঁয়ায় কিন্তু আমি কিন্তু এখন যদি দেখাতে চাই বিভিন্ন ধরনের শিল্পকর্ম কিন্তু ফুটে উঠছে আস্তে আস্তে। এবং আমি এখন বর্তমানে আছি জয়নুল গ্যালারির সামনে এবং প্রতি বছরের মতো এখানে মাটির যে সরায় আলপনা আঁকা সেটি চলছে এবং জল রঙের যে তুলি রয়েছে সেই মাধ্যমে কিন্তু গ্রাম বাংলার যে দৃশ্যগুলো সেগুলো ফুটিয়ে তোলা হচ্ছে। পাশাপাশি বাঘ, পেঁচা সহ নানা কল্পিত যে চরিত্রগুলো রয়েছে যেগুলো আমরা আসলে বিভিন্ন সময়ে সবসময় আমরা দেখে এসেছি মঙ্গল শোভাযাত্রা, সেগুলো কিন্তু চরিত্রগুলো ফুটে উঠছে মুখোশের। আর এছাড়া অনুষদের বাইরেও আসলে আমরা দেয়ালগুলোতে দেখেছি রং তুলি আঁচড়ে ফুটে উঠছে দেশের যে বিভিন্ন সংস্কৃতির যে চিত্রগুলো রয়েছে সেগুলো, এবং নিজেদের তৈরি এসব শিল্পকর্ম এবং দর্শনার্থীদের কাছে বিক্রি করে এবং এই যে বিক্রি করে আসলে এই তহবিল এখন থেকে কিন্তু সংগ্রহ করছে শিক্ষার্থীরা। এবং এবারের যে বর্ষবরণের উপলক্ষে যে আয়োজনের প্রতিপাদ্য সেটি হচ্ছে নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। এটি আসলে মূলত সমাজে ঐক্য
সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের যে পুনর্জীবনের বার্তা সেটি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আসলে এই প্রতিবাদ্যটা এবারে দেওয়া হয়েছে। এছাড়া প্রতি বছরের মতো এবারও কিন্তু যে বিভিন্ন ধরনের যে মোটিভগুলো রয়েছে সেই মোটিভগুলোর মাধ্যমে কিন্তু চারুকলার বাইরে কিন্তু এই শোভাযাত্রার যে আয়োজনটি আগামী 14 তারিখ হতে যাচ্ছে সেটির জন্য কিন্তু পুরোপুরি বলা চলে যে চারুকলার যে প্রাঙ্গণ প্রস্তুত মুখর হয়ে উঠেছে। তো এই ছিল মোটামুটি রাত্রি আমার কাছে যে চারুকলা অনুষদ সেটি থেকে সর্বশেষ। পয়লা বৈশাখের শোভাযাত্রা ঘিরে প্রস্তুতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন শাহরিয়ার জামান পুলক। পুরনো জীর্ণতা আর সব অশুভকে দূর করে নববর্ষের ঐক্যতানে মিলিত হতে চারুকলা জুড়ে এখন বিশাল কর্মযজ্ঞ। কাগজ আর রঙের সংমিশ্রণে মুখোশ, পাখি, হাতি, টেপা পুতুল সহ লোকজ বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন মোটিভ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন চারুকলার শিক্ষার্থীরা। শারমিন পুতুল জানাচ্ছেন বাকিটা। রঙের গন্ধ আর তুলির আঁচড়ে নতুন বছরের গল্প। মুখোশে ফুটে উঠেছে লোকজ ঐতিহ্য। কাগজের পাখি, প্যাঁচা, মাটির সরায় রঙের ছোঁয়া দিতে ব্যস্ত সবাই। এর সবই নতুন বছরকে বরণ করার কর্মযজ্ঞ। আছে শান্তির প্রতীক পায়রা, হাতি, ঘোড়া, ট্যাপা পুতুল আর পৌরাণিক চরিত্র। রাখা হয়েছে ঘুমভাঙানি মোরগের প্রতিকৃতিও। এর সবই প্রস্তুত হচ্ছে বৈশাখী শোভাযাত্রার জন্য। সার্বজনীন উৎসবের রঙে রঙিন চারুকলার শিক্ষার্থীরা, যাদের নিপুণ আলপনায় ফুটে উঠেছে নতুনের আবাহন। তুলির টানে, রঙের ঘ্রাণে, হাতের ছোঁয়ায় জেগে উঠেছে নতুন বছরের স্বপ্ন। খুব ভালো লাগছে। আমরা সিনিয়র, জুনিয়র, টিচার সবাই একসাথে কাজ করছি। এই যে চমৎকার একটা আয়োজন, এটা ভীষণভাবে বাঙালি হিসেবে আমাকে আনন্দিত করে মন থেকে। পুরানো ঐতিহ্যটাকে প্রকাশ করছে। এগুলো হচ্ছে আমাদের ভালোবাসার প্রতীক, তারপর আমাদের ঐক্যের প্রতীক। চারুকলার প্রতিটি দেয়াল যেন কবিতার পাতার অবয়ব। বাঁশ, কাগজের স্তরে স্তরে তৈরি এই পাখি ডানা যেন শান্তির প্রতীক হয়ে উড়ে যাবে আকাশ জুড়ে, ছড়িয়ে দেবে সম্প্রীতির বার্তা। গ্রাম বাংলার যে মেলাগুলো হয় ওখানে কিছু কাঠের পুতুল পাওয়া যায়, সেখানকারই একটা বেশ জনপ্রিয় পরিচিত একটা ফর্ম হচ্ছে আমাদের এবার যে হাতিটা হচ্ছে সেটা। ধর্ম, মত, জাতি নির্বিশেষে সবাই একসাথে একই জায়গায় মিলিত হব। বিভিন্ন ধরনের ক্রাফটিং জিনিসপত্র কিন্তু নিয়ে আমরা শোভাযাত্রাটা বের করি। আর বাঙালি হিসেবে আমার মনে হয় সবারই অংশগ্রহণ করা উচিত। আমাদের কালচার, আমাদের সংস্কৃতিকে যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের জীবনে অর্ধেক আনন্দই চলে যাবে। এবারের বৈশাখের নতুন মোটিভ ঐতিহ্যের একতারা। বাউলদের ওপর হামলার প্রতিবাদের চিহ্ন স্বরূপ রাখা হয়েছে এটি। শুধু মোটিভ হিসেবেই নয়, বরং একতারার সুর, প্রাণের শোভাযাত্রার প্রতিবাদ আর ভালোবাসার বহিঃপ্রকাশ। এই মানবিক রাষ্ট্রে যে সমস্ত জায়গাগুলো আমাদের আঘাতপ্রাপ্ত হয়, তো সেই জিনিসগুলো তো শিল্পীরা আমরা আসলে অনুভব করি তীব্রভাবে, এবং আমাদের শিল্পকর্মে সেগুলো তুলে ধরবার চেষ্টা তো থাকি, ইন্ডিভিজুয়ালি থাকে। আর এটা কালেকটিভলি একটা জাতীয় একটা প্রোগ্রাম, সেখানেও আমরা সেই জিনিসগুলো আমরা রেখেছি। এবারও সৃজনের আলোয় উজ্জ্বল চারুকলার এই প্রাঙ্গণ। প্রতিটি মুখোশ যেন এক একটি প্রতিবাদ, প্রতিটি রং যেন এক একটি স্বপ্ন, আর এক একজন শিল্পী যেন সময়ের গল্পকার। সবকিছু ঠিক থাকলে এখান থেকেই শুরু হবে এবারের বৈশাখ শোভাযাত্রা, যা ছড়িয়ে দেবে বাঙালির চিরন্তন ঐক্য, সম্প্রীতি আর আশার বার্তা। শারমিন পুতুল, এখন, ঢাকা। জ্বালানির সংকটে ফিলিং স্টেশনে ভোগান্তি যেন কমছেই না। এ বিষয়ে বিস্তারিত জানাতে আসাদ গেট থেকে যুক্ত হচ্ছেন ফেরদৌস রহমান। ফেরদৌস, ছুটির দিনে সকালে ফিলিং স্টেশনে ভিড় কেমন দেখতে পাচ্ছেন? আজ কি ফিউল পাসের মাধ্যমে তেল দেওয়া হচ্ছে কিনা? রাত্রে আমি রয়েছি আসাদ গেটে। এর আগেও আমি কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখেছি, সেখানেও দেখা গেছে যে গ্রাহকদের দীর্ঘ লাইন রয়েছে। ভোর রাত থেকেই তারা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের জন্য দাঁড়িয়েছেন, এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে তাদের চাহিদা অনুযায়ী ফিলিং স্টেশনগুলো তেল সরবরাহ করছেন না, এবং যে তেল দেওয়া হচ্ছে সেটিতে তাদের একদিনে
একদিন পরপরই লাইনে দাঁড়াতে হচ্ছে এবং তেল সংগ্রহের জন্য আবার পুনরায় লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে। আরেকটি প্রশ্ন করেছেন যে ফুয়েল পাসের মাধ্যমে তেল সরবরাহ করছে কিনা ফিলিং স্টেশনগুলো। আমি জানিয়ে রাখতে চাই যে এ পর্যন্ত আমি যত 5 থেকে 6টি ফিলিং স্টেশন ঘুরেছি, এর মধ্যে বিজয় সরণিতে যে ফিলিং স্টেশনগুলো রয়েছে, ট্রাস্ট ফিলিং স্টেশন এবং আসাদ গেটে সোনার বাংলা যে সার্ভিস স্টেশনটি রয়েছে, এই দুটিতে ফুয়েল পাসের মাধ্যমে প্রাথমিকভাবে অকটেন সরবরাহ করা হচ্ছে এবং সর্বোচ্চ 1200 টাকার অকটেন দেওয়া হচ্ছে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে পরবর্তীতে প্রতিটি স্টেশনেই সরকার এই ফুয়েল পাসের মাধ্যমে অকটেন সরবরাহ করবে এবং ডিজেলও চালু করা হবে এটির মাধ্যমে। এবং আমরা গ্রাহকদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এভাবে তীব্র রোদে দাঁড়িয়ে তারা যে তেলের জন্য অপেক্ষা করছেন, এটা তাদের জন্য অনেকটা অস্বস্তিকর এবং ভোগান্তিরও। আর আমরা স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা সর্বোচ্চ অকটেন সরবরাহ করছে 1000 টাকার এবং ডিজেল দিচ্ছেন, কেউ দিচ্ছেন 3500, কেউ দিচ্ছেন 4000, এভাবে সর্বোচ্চ 5000 টাকার ডিজেল সরবরাহ করছে। এবং গ্রাহকরা বলছে যে সুষ্ঠু সমাধানের মাধ্যমে এই ফুয়েল সরবরাহ করলে তাদের ভোগান্তি অনেকটাই কমে আসবে এবং চাহিদা মতো তেল সরবরাহ করতে পারলে তাদের জন্য অনেকটাই স্বস্তিদায়ক হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো তেলের এই ছিল সবশেষ আমার কাছে রাত্রি। জ্বালানি সংকটের খবর জানাতে যুক্ত ছিলেন ফেরদৌস রহমান। জ্বালানি তেল সংকটে চরম বিপাকে অনেক গ্রাহক। ফিউল কার্ড হাতে পেয়েও সমাধান পাচ্ছে না কেউ। কাঙ্ক্ষিত তেল সংগ্রহ করতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছে সবাই। এ নিয়ে আরও জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন অনেক চক্রবর্তী। অনেক ফিউল কার্ড দেওয়ার পরেও জ্বালানি সরবরাহ কেন নিশ্চিত করা সম্ভব হচ্ছে না, এ নিয়ে কি বলছে প্রশাসন? আপনি কিন্তু জেনে থাকবেন যে গত 3 এপ্রিল থেকে চুয়াডাঙ্গা ফুয়েল কার্ডের মাধ্যমে চুয়াডাঙ্গা যে 22টি পেট্রোল পাম্প রয়েছে, 22টি পেট্রোল পাম্প কিন্তু যারা মোটরসাইকেল আরোহীরা আছেন এবং সাধারণ যারা গ্রাহক আছে, তারা কিন্তু আসলে পেট্রোল এবং অকটেন সংগ্রহ করছেন। ফুয়েল কার্ডের মাধ্যমে পেট্রোল এবং অকটেন নিতে চুয়াডাঙ্গার যে পাম্পগুলো রয়েছে, সেই পাম্পগুলো কিন্তু চরম আকারে ভোগান্তির সৃষ্টি হচ্ছে। বিশেষ করে কিন্তু আসলে যে যানজট এবং দীর্ঘ লাইন কিন্তু লেগেই রয়েছে। এর মূল কারণ হচ্ছে যে পেট্রোল পাম্পগুলো কিন্তু অবৈধভাবে আসলে যারা পেট্রোল পাম্প মালিক আছে, তারা কিন্তু অবৈধভাবে যে তেল আছে সেই তেল বিক্রি করছে এবং মজুত করে রাখছে। এবং শুধু পেট্রোল মালিক না, বিভিন্ন অসাধু ব্যবসায়ী আছে, তারা কিন্তু আসলে এই পেট্রোল এবং অকটেন মজুত করছে। আমরা খোঁজ নিয়েছি, জেলা প্রশাসন এরই মধ্যে বেশ কিছু জায়গায় অভিযান করেছে, জরিমানা করেছে। আজকে যদি ঘটনা বলি, আজকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙেদহে দীর্ঘ লাইনে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল নিতে গিয়ে 3 জনকে আসলে জেল দিয়েছে 5 দিন করে ভ্রাম্যমাণ আদালত এবং একজনকে 1000 টাকা পাশাপাশি আমার জেলা প্রশাসনের সাথে কথা হয়েছিল। জেলা প্রশাসন বলছে যে এখন পর্যন্ত 20,000 ফুয়েল কার্ড করা হয়েছে 4টি উপজেলায়। এই ফুয়েল কার্ডের মাধ্যমে আসলে সুষ্ঠুভাবে আসলে তেল বিতরণ করা হচ্ছে। কিন্তু সাধারণ যারা গ্রাহক আছে, বিশেষ করে মোটরসাইকেল আরোহী আছে, তারা বলছে যে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও ফুয়েল কার্ডের মাধ্যমে কিন্তু আসলে নির্দিষ্টভাবে সুষ্ঠুভাবে তারা কিন্তু আসলে পেট্রোল এবং অকটেন পাচ্ছে না। তো সবশেষ মিলিয়ে কিন্তু এই ফুয়েল কার্ড একটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ ফুয়েল কার্ড হাতে না পেয়েও যে ভোগান্তি, ফুয়েল কার্ড হাতে পেয়েও সেই ভোগান্তি। এই ছিল আমার কাছে চুয়াডাঙ্গা থেকে সবশেষ রাজ্যে পেট্রোল এবং অকটেনের সবশেষ। জ্বালানির তেলের সংকটের খবর জানাচ্ছে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত কয়েক সপ্তাহে আক্রান্তের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে আর প্রাণ হারিয়েছে শতাধিক শিশু। এ নিয়ে সবশেষ জানাতে মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হাসান রিপন। রিপন, শিশু হাসপাতালে নতুন করে কতজন রোগী ভর্তি হয়েছেন এই মুহূর্তে জানাবেন? রাত্রি শিশু হাসপাতালে আমরা এই মুহূর্তে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে রয়েছি। এই হাসপাতালে এখন পর্যন্ত গত 24 ঘন্টায় 64 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তাদের অধিকাংশই যে হামের লক্ষণ, সেই হামের লক্ষণে ভর্তি হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে প্রায় 250 জনের মতো রোগী। তাদের অধিকাংশই হাম রোগে আক্রান্ত বলে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত 750 জন হামের রোগী তারা চিকিৎসা নিয়েছেন এই হাসপাতাল থেকে। আমরা গত 24 ঘন্টায় হাসপাতালে কোনো ধরনের হাম সংক্রান্ত রোগে কোনো শিশু বা কোনো রোগীর মৃত্যু ঘটেনি। এটি একটি
ভালো সংবাদ। তবে দূর দূরান্ত থেকে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই হাসপাতালে এখনও অনেক রোগী আসছেন। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি কুমিল্লা থেকে রোগী এসেছে, চুয়াডাঙ্গা থেকে রোগী এসেছেন। সেখানকার যে জেলা শহরগুলো রয়েছে তারা প্রথমে সেখানে গেছেন, সেখানে গিয়ে যে চিকিৎসা সেই চিকিৎসাটা প্রপার না পাওয়াতে তাদেরকে ঢাকায় রেফার করা হয়েছে। ঢাকা শিশু হাসপাতালে গেছেন, সেখান থেকে অনেক রোগী এসেছেন ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে। এখানে ঢাকা মেডিকেল কলেজ থেকে 10 চিকিৎসকের একটি দল গতকাল থেকে কাজ করছে। এই ছিল আমার কাছে ডিএনসিসি হাসপাতাল থেকে সবশেষ। রাত্রি মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত ছিলেন মাহবুব হাসান রিপন। এদিকে সারা দেশের মতো মেহেরপুরেও বাড়ছে হাম রোগের সংখ্যা। মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, টিকা পাচ্ছেন কিনা শিশুরা, কি তথ্য রয়েছে টিকা নিয়ে? রাত্রি আপনাকে জানিয়ে রাখি, সারা দেশের মতো মেহেরপুরেও কিন্তু হাম রোগের প্রাদুর্ভাব বেড়েছে, অর্থাৎ রোগীর চাপ কিন্তু রয়েছে। আমি যদি গত এক সপ্তাহের কথা বলি, গত এক সপ্তাহে মেহেরপুরে হাম রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে প্রায় 80 জন রোগী। এর মধ্যে 35 জন মতো রোগী কিন্তু হাসপাতাল মেহেরপুর সদর, গাংনী এবং মুজিবনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেখানে কিন্তু ভর্তি ছিল। এখনো পর্যন্ত কিন্তু ভর্তি রয়েছে প্রায় 8 জন রোগী মেহেরপুর সদর হাসপাতালে। অর্থাৎ গত এক সপ্তাহে প্রায় অর্ধ শতাধিক রোগী কিন্তু হাম রোগের চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। তবে আমি মেহেরপুর জেলা যে সিভিল সার্জন, ওনার সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে সারা দেশের 18টি জেলার 30টা উপজেলাতে হামের টিকা কার্যক্রম শুরু হয়েছে। তো সেই তালিকায় যেহেতু মেহেরপুর নাই, সেখানে তাই হচ্ছে মেহেরপুরে এখনো টিকা কার্যক্রম শুরু করতে পারেনি। তবে কেন্দ্রীয় নির্দেশনা পেলে বা বরাদ্দ পেলে মেহেরপুরে হাম রোগের যে টিকা সে কার্যক্রম শুরু করা হবে। তবে আমি কয়েকজন গার্জেনের সাথে কথা বলেছি, মেহেরপুরে যারা ভর্তি রয়েছে অধিকাংশের বয়স কিন্তু 1 থেকে 6 বছরের মধ্যে, অর্থাৎ সবাই কিন্তু শিশু। তাই চিকিৎসকরা যারা সংক্রমণ হচ্ছে হাম রোগে, যাদের শনাক্ত হচ্ছে, তাদের থেকে অন্য বাচ্চাদেরকে দূরে রাখার পরামর্শ দিচ্ছে। কারণ এটা অনেক সময় দেখা যাচ্ছে ওই ছোঁয়াচে রোগের মতো, এটা তাই তাদের সংক্রমণ থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা। তো রাত্রি এই ছিল আমার কাছে মেহেরপুরে হামের সর্বশেষ পরিস্থিতি। হাম পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন মুজাহিদ আল মুন্না। দর্শক, নিচ্ছে আরও একটি বিরতি। এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে কেন্দ্রীয় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠিন আইনি ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রের থেকে বাইরে থেকে সহযোগিতা করে নকল দেওয়া হয় এবং তাদেরকে যদি পুলিশ অ্যারেস্ট করে, তাদেরকে কিন্তু কোনো আইনের আওতায় আনা যায় না, কোনো আইন নেই। সেই জন্য 1980 পাবলিক পরীক্ষা অ্যাক্ট এটাও ঢুকানো হয়েছে। প্রশ্নপত্র ফাঁস কোনো অবস্থাতেই আমরা হতে দেব না এবং হতে পারবে না। নগরীতে দৈনিক শত শত গভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলন করায় প্রতি বছর 2 থেকে 3 মিটার করে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামছে। ভূগর্ভস্থ পানির উপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ায় উপরিস্থ পানির যথাযথ ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না। আর ভূগর্ভস্থ পানির উপর অতি নির্ভরতার কারণে মাটির নিচে জলাধার পুনরায় পূর্ণ হবার সুযোগ পাচ্ছে না। জাবেদ আব্দুল্লাহর প্রতিবেদন। নদী জীবন্ত সত্তা, যার প্রাণ আছে। এর পাদদেশেই নানা অনুভূতি নিয়ে মানুষকে আবদ্ধ হতে হয় জল জীবনের জন্য। রাজধানীর বাড়ছে পানির চাহিদা, অপরদিকে কমছে বিশুদ্ধ পানির উৎস। ওয়াসার সায়দাবাদ পানি শোধনাগার, ফেজ 1, 2, নারায়ণগঞ্জের গন্ধবপুর ও পদ্মা, এই 4-5টি পানি শোধনাগার থেকে দৈনিক যে পরিমাণ পানি শোধন হচ্ছে তাও বেশ অপ্রতুল। দূষণের কারণে নদী বেষ্টিত হয়েও ঢাকায় পানি আনতে হচ্ছে পদ্মা মেঘনা থেকে। গভীর থেকে পানি উত্তোলন করতে গিয়েও খরচ বাড়ছে ওয়াসার, যে কারণে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ গেল মাসের প্রথম দিন থেকে প্রতি লিটার পানি 80 পয়সা থেকে দাম বাড়িয়ে ভ্যাট সহ 1 টাকা নির্ধারণ করে। 1 টাকা করে লিটার, মানে আমি 5 টাকা দিয়ে 5 লিটার নিলাম। আগে আমি 70 টাকা দিয়ে আমার 8টা গ্লান হয়ে যেত 10 লিটার, এখন দেখলাম 7টা, তাও পুরোপুরি হয় না।
ঢাকায় দৈনিক চাহিদা প্রায় 315 কোটি লিটার, বিপরীতে ঢাকা ওয়াসা 298 কোটি লিটার সরবরাহ করে হাজারেরও বেশি গভীর নলকূপ দিয়ে, আর এতে খালি হচ্ছে ভূগর্ভ। পানি সম্পদ পরিকল্পনা সংস্থা ওয়ারপো 2023-24 বার্ষিক প্রতিবেদন রূপকল্পতে বলা হয়, ভূগর্ভস্থ পানি উত্তোলনে অনাপত্তিপত্র মূল কার্যপরিধিতে রাখা হয়েছে, তবে একের পর এক গভীর নলকূপ স্থাপনে বেশি আগ্রহী ওয়াসা। তবে এ বিষয়ে ওয়াসা অফিসে ঘোরাঘুরি করে কোনো উত্তর পাওয়া যায়নি। এখন টিভির আগে কোথায় ছিলে? তো আপনার প্রশ্নগুলো আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, তারপরে আমি আনসার নিয়ে আমি নিজেই আপনাকে পাঠাতে পারবো। নগরবাসী বলছেন দূষিত পানির কারণে বেড়েছে ভোগান্তি। বাসায় পানি আছে কিন্তু এগুলো বিশুদ্ধ পানি না। 20তলা বিল্ডিং দেন, পানি খাওয়ার পানি নাই। নদী গবেষকরা জানান বিশুদ্ধ পানির চাহিদা পূরণে যুগোপযোগী প্রকল্প গ্রহণ করতে হবে ওয়াসাকে। আমাদের ওয়াসা নামের একটা প্রতিষ্ঠান আছে যারা শুধু প্রকল্প গ্রহণ করে, যেমন 2030 সালের মধ্যে আপনাকে পানি খাওয়াও বলতেছে। এই 2030 সাল পর্যন্ত যে ঢাকা শহরে আরও যে মানুষের চাপ বাড়বে সেই পরিকল্পনা তার কাছে নাই। সেই পরিকল্পনা রাজুকের কাছে, আবার রাজুক আবার নির্ভরশীল তো স্থানীয় সরকারের আছে। এ বিষয়ে পরিবেশবিদরা বলেন গভীর নলকূপের উপর কমাতে হবে অতি নির্ভরতা। গ্রাউন্ড ওয়াটার কমে যাওয়ার পিছনে এই আমাদের জলাধারগুলো ধ্বংস হয়ে যাওয়া, পুকুর কমে যাওয়া, খালগুলো দখল দূষণ হয়ে যাওয়া, এগুলো অন্যতম কারণ। অপরদিকে পানি বিশেষজ্ঞরা বলেন ঢাকা শহর কংক্রিটের আচ্ছাদনে ঢেকে যাওয়া, আরেকদিকে খোলা মাটির অংশ কম হওয়ার কারণে পানি রিচার্জ হচ্ছে না। আমরা যে পরিমাণ ভূগর্ভস্থ পানি তুলতে পারতাম, মানে পারা উচিত, তার থেকে অনেক 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 বেশি পানি তুলছি, আর ভূগর্ভস্থ পানি তোলাটা বাড়ানো উচিত না। এবছর গরমে পানি ব্যবহারের মাত্রা অনেক বেড়ে যাবে। ঢাকায় এখনও গভীর নলকূপ থেকে তোলা হয় 60 থেকে 71% পানি। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। নিচে আরেকটা বিরতি, সঙ্গে ইতিহাসের বাইরের প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত বলে নিশ্চিত করেছে জাতিসংঘের পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি। এরপরেও সেখানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বুধবার থেকে লেবানন জুড়ে এই বিধ্বংসী হামলায় মৃতের সংখ্যা 300 জন ছাড়িয়েছে। এদিকে লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চান বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। বাকিটা জানাচ্ছেন শাহানা জাহান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকেই লেবাননের উপর বিধ্বংসী হামলা চালায় ইসরায়েল। এই হামলার নিন্দা জানাতেই ইন্দোনেশিয়ার সাথে যুক্ত হয়েছে 60টিরও বেশি দেশ। এমন পরিস্থিতিতে পাকিস্তানের জাতিসংঘ দূত আবারও নিশ্চিত করেছে যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননও অন্তর্ভুক্ত। তবে লেবাননে যুদ্ধ এখনই থামছে না বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈরুতের সঙ্গে তেল আবিব সরাসরি আলোচনায় বসতে চায় বলেও জানিয়েছেন তিনি। לאחר פניות חוזרות ונשנות של ממשלת לבנון לפתוח איתנו במשא ומתן לשלום, אני הנחיתי אמש בקבינט לפתוח במשא ומתן ישיר עם לבנון כדי להשיג שני יעדים. এই অবস্থায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এই হামলার ব্যাপারে ইসরায়েলকে সমর্থন দিয়ে কূটনৈতিক প্রচেষ্টা ভেস্তে দেয় তাহলে তার পরিণতি বহন করতে হবে। বলেন এর পেছনে ইসরায়েলি নেতার কোনো গোপন উদ্দেশ্য রয়েছে। এদিকে এক বিবৃতিতে সর্বোচ্চ নেতা মুস্তফা খামিনি বলেছেন, ইরান যুদ্ধ চায় না, তবে নিজেদের অধিকারের ব্যাপারে কোনো ছাড় নয়। এ সময় হরমুজ প্রণালী ব্যবস্থাপনা নতুনভাবে সাজানোর কথা জানান তিনি। অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে ইরান টোল আদায় করছে অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি চুক্তিতে হরমুজ প্রণালী দিয়ে অর্থ আদায়ের বিষয়ে কিছুই ছিল না। তাই ইরানের সাহায্য থাকুক বা না থাকুক, হরমুজ দিয়ে তেলের পরিবহন শুরু হবে বলেও হুঁশিয়ার করেছেন তিনি। আর আন্তর্জাতিক জলপথে টোলের কোনো স্থান নেই বলেও মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। Fundamental freedoms of the seas must not be unilaterally withdrawn or sold off to individual bidders, and nor can there be any place for tolls on an international waterway. এদিকে যুদ্ধবিরতির পর কুয়েতের ন্যাশনাল গার্ড স্থাপনায় ড্রোন হামলার কথা অস্বীকার করেছে আইআরজিসি। অন্যদিকে ইসরায়েলে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে আইডিএফ। শাহানা জাহান, এখন বিশ্ব। আর এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।